আপনি কি জানেন এই শহরের প্রতিটি মোড়ে একজন শিকারী লুকিয়ে আছে? তার মুখ চেনা, হয়তো সে আপনার পাশের বাসার মানুষ, হয়তো সে আপনার বন্ধু, হয়তো আপনি তাকেই বিশ্বাস করেন। তবে মানুষরূপী দানবেরা তৈরি হয় কিভাবে? কেন তারা হিংস্র শিকারীতে পরিণত হয়? কল্পনা করুন, একটি ছোট্ট মেয়ে, মাত্র ৮ বছর বয়স, স্কুল থেকে বাড়ি ফিরছিল। হঠাৎই সে হারিয়ে গেল। 2 দিন পর তার নিথর দেহ পাওয়া গেল একটি পরিত্যক্ত স্থানে। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন, চেহারায় ভয়ের ছাপ এবং শরীর এমনভাবে ক্ষতবিক্ষত যে দেখে বোঝাই যায় সে কি অমানবিক নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু পুলিশে কেস ফাইল বন্ধ করে দেয় প্রমাণের অভাবে। অন্যদিকে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ক্যাম্পাস থেকে ফেরার পথে অপহৃত হয়। তাকে একটি বন্ধ ঘরে আটকে রেখে দিনের পর দিন অত্যাচার চালানো হয়। অবশেষে তাকে হত্যা করে মৃতদেহ ফেলে দেওয়া হয় শহরের এক কোণে। এরপর হঠাৎ করেই সিসিটিভি ফুটেজের সব ডেটা মুছে যায়। ব্যাপারটা অদ্ভুত না? গত 4 বছরে বাংলাদেশে 9 ঘন্টায় অন্তত একজন করে নারী ধর্ষণের শিকার হয়েছেন। অর্থাৎ শুধুমাত্র গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে দেখা যায় প্রতিদিন গড়ে 2 জন নারী ধর্ষণের শিকার হচ্ছেন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী 2024 সালে 1151টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে 281 জন নারী এবং 331 জন শিশু ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। গত 8 মাসে বাংলাদেশে 493টি শিশু ধর্ষণের শিকার হয়েছে, যার মধ্যে 72টি গণধর্ষণের ঘটনা ঘটেছে। এছাড়া 101টি কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এবং 39টি প্রতিবন্ধী কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। 2019 সালে ধর্ষণের পর 76 জন নারীকে হত্যা করা হয়েছে এবং 10 জন নারী আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। একই সালে ঢাকা মহানগরের 50টি থানা এলাকায় ধর্ষণ ও গণধর্ষণের অভিযোগে প্রায় 498টি মামলা দায়ের করা হয়, যার মধ্যে 37টি ছিল গণধর্ষণের মামলা। এই পরিসংখ্যান রাজধানী শহরে ধর্ষণের উচ্চ হার নির্দেশ করে। সম্প্রতি রাজশাহীতে একটি চলন্ত বাসে ডাকাতি চলাকালীন 2 নারীকে ধর্ষণ করা হয়, যা দেশব্যাপী ক্ষোভের সঞ্চার করে। ইনফ্যাক্ট আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন চট্টগ্রামের চাঁদগাঁওতে আমার এলাকায় একটি গণধর্ষণ হয়েছে। 13 বছরের একটা এতিম মেয়ে, পৃথিবীতে তার কেউই নেই, তাকেও রেহাই দেওয়া হলো না। আমি ভাবছি এই মেয়ে যদি আমার ছোট বোন হতো, আমার পরিবারের কেউ হতো, তখন কি আমি চুপচাপ বসে বসে শুধু নিউজ রিপোর্ট দেখতাম, নাকি রাস্তায় বেরিয়ে ঠিকই আমি আন্দোলন করতাম? তবে কেন আমরা প্রতিদিন এইসব ঘটনা শুনে চুপচাপ বসে থাকি? কেন আমরা এই দানবদের শাস্তি নিশ্চিত করতে পারি না? আপনি কি ভাবছেন আপনার এলাকায় এমন কিছু ঘটবে না? আপনি নিশ্চিত যে আপনার প্রিয়জন নিরাপদ? এসব ঘটনা কি আমরা প্রতিদিনই শুনছি না? আমাদের চারপাশে কি এসব নির্মমতা প্রতিদিন ঘটছে না? মানুষ রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে, কিন্তু আমার প্রশ্ন একটাই, একজন ধর্ষক কিভাবে এরকম কাজ করতে পারে? তার মানসিকতা আসলে কেমন? কেন তারা এরকম নৃশংস কাজ করতে পারে? নাকি তারা শুধুমাত্র কোনো পুতুল, তাদেরকে কন্ট্রোল করছে অপর কোনো শক্তি? একজন ধর্ষক কেন ধর্ষণ করে? কেবল শারীরিক বাসনার কারণে তো আর এমন করে না। এর পেছনে আছে বিকৃত ক্ষমতালোভ, নারীকে দমন করার মানসিকতা এবং অপরাধের পরেও রেহাই পাওয়ার আত্মবিশ্বাস। কিন্তু কখনো কখনো প্রশ্ন জাগে, তারা কি আসলেই নিজের কারণে এসব কিছু করছে, নাকি তাদের পিছনে অপর কোনো গোষ্ঠী কাজ করছে যারা সমাজে ভয় ছড়িয়ে দেওয়ার জন্য এমনটা করছে? কিছু বিশেষ ঘটনা তদন্ত করে দেখা গিয়েছে, রহস্যজনকভাবে অপরাধীরা ছাড়া পেয়ে যায় প্রভাবশালীদের কারণে। আসলে এরা কারা? এদের উদ্দেশ্যটা কি? আমাদের সমাজ ধর্ষকের পরিবর্তে ভুক্তভোগীকেই দোষারোপ করে। পোশাক, চলাফেরা, রাতের বেলা বাইরে থাকা, এসব নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু অপরাধীর মানসিকতা নিয়ে প্রশ্ন তোলে না। কেন? কখনো কি আমরা ভেবে দেখেছি এই মানসিকতা কারা তৈরি করেছে? আমাদের মিডিয়া, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের বিনোদন সব কি এক অদৃশ্য নিয়ন্ত্রণের অধীনে কাজ করছে, যেখানে নারীদের সব সময় দোষারোপ করার জন্য প্রস্তুত করা হয়? একজন ধর্ষক জানে যে সমাজ তার পাশে থাকবে, যার কারণে সে এইসব অপরাধ করে। প্রভাব, অর্থ, আইনি দুর্বলতার কারণে তারা শাস্তি থেকে রেহাই পায়। কিন্তু কেন? আমাদের দেশের আইন ব্যবস্থা কেন এখনো এরূপ? আমাদের দেশের ধর্ষণের শাস্তি কঠোর হলেও বাস্তবে বিচারহীনতার কারণে অপরাধীরা রেহাই পায়। কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু নির্দিষ্ট প্রোফাইলের মানুষ বারবার ধর্ষণের অভিযোগ থেকে বেঁচে যায়? কেন কিছু ঘটনা জাতীয় ইস্যু হয়ে ওঠে এবং কিছু ঘটনা অজানাই থেকে যায়? এই সব কিছুর পেছনে কি রয়েছে শুধু দুর্নীতি, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো কল্পনা? এই সব কিছুর সমাধানটা আসলে কি? আমি মনে করি ইসলামকে যদি আমরা ভালোভাবে জানি, তাহলে কিন্তু আমাদের সমাজের অপরাধ অনেকাংশেই কমে আসবে। বাংলাদেশের ধর্ষণের ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ পর্নোগ্রাফির সহজলভ্যতা। গবেষণায় দেখা গেছে বেশিরভাগ সিরিয়াল ধর্ষক ধর্ষণের আগে দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফি দেখে আসছে।
কোরআনে করিমের সূরা আন-নূরের আয়াত নম্বর 2-এ আল্লাহ তাআলা বলেছেন, ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে 100 ব্যত্রাঘাত করবে। আল্লাহর বিধান কার্যকরীকরণে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবান্বিত না করে। যদি তোমরা আল্লাহ এবং আখেরাতের উপর ঈমানদার হও, আর মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। বাংলাদেশে অনেক ধর্ষণ মামলায় সঠিকভাবে নিষ্পত্তি হয় না, ফলে অপরাধীরা নির্ভয়ে থাকে। কোরআনে করিমে সূরা মায়েদার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করে বেড়ায়, তাদের শাস্তি কেবল এটাই যে তাদেরকে হত্যা করা হবে বা ক্রুশবিদ্ধ করা হবে, বা বিপরীত দিক থেকে তাদের হাত ও পা কেটে ফেলা হবে, বা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। নারীকে পর্দা করতে বলা হয়েছে, যা তার সম্মান ও মর্যাদাকে সুরক্ষিত করে। যখন আমাদেরকে সমাধান দিয়ে দেওয়াই হয়েছে, তাহলে আমরা কেন এইসব কিছু ফলো করছি না? কেন আমরা আমাদের অপরাধীদেরকে উপযুক্ত শাস্তি দিতে পারছি না? কেন তাদেরকে প্রপারলি আইনের আওতায় আনা হচ্ছে না? সবই হয়তো এখনো অজানা। ধর্ষণ কোনো দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত অপরাধ। আমরা যদি এখনই না দাঁড়াই, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই নৃশংসতার শিকার হবে। এই সমাজ আমাদেরই, আর এই সমাজকে নিরাপত্তা দেওয়ার দায়িত্বও আমাদের। সবার শেষে আরেকটি প্রশ্ন না করলে হয় না। আপনারা যারা যারা এসব ধর্ষকদেরকে ধরেছেন, তাদের কাছে শুধুমাত্র একটি প্রশ্ন জিজ্ঞেস করবেন, তারা কি আসলে নিজের ইচ্ছায় এই কাজ করেছে, নাকি তাদেরকে এইসবকে অন্য কেউ করিয়েছে? না, মানে আমি বলতে চাচ্ছি, বেশ কিছুদিন হচ্ছে না বাংলাদেশ থেকে একটি বড় দলের উচ্ছেদ হয়েছে, তাই তারা সর্বোচ্চ চেষ্টা করবে দেশকে কিভাবে অস্থিতিশীল করা যায়। একটা গণহত্যা করতে যারা ভাবে নাই, তারা যে কোনো পর্যায়ে নামতে পারে। হুনুস।